আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। ঘূর্ণিঝড় আম্পানে দেশের উপকূলীয় জেলাগুলোতে কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি, 7 জেলায় অন্তত 17 জনের প্রাণহানি। করোনায় বিশ্বব্যাপী স্বাস্থ্য ও অর্থনীতি চরম সংকটে বলেছেন প্রধানমন্ত্রী। এসকাপ সম্মেলনে সবাইকে একসঙ্গে কাজ করার তাগিদ। গাইবান্ধার পলাশবাড়িতে রড বোঝাই ট্রাক উল্টে 13 জন নিহত, গাজীপুর থেকে যাত্রী নিয়ে রংপুরে যাওয়ার সময় দুর্ঘটনা। দেশে করোনা একদিনে সর্বোচ্চ 22 জনের মৃত্যু, শনাক্ত 1773। পরিস্থিতি ইউরোপ আমেরিকার চেয়ে ভালো হলেও ভারতের চেয়ে খারাপ। এবং করোনা পরবর্তী অর্থনীতিতে কৃষি হতে পারে প্রধান চালিকা শক্তি, বিআইডিএস এর গবেষকদের সঙ্গে শাইখ সিরাজের ভিডিও কনফারেন্স। ইনসেপ্টা হেডস অফ টু দ্য ফ্রন্ট লাইনার্সে রয়েছে। করোনা যুদ্ধে জীবন উৎসর্গ করা প্রথম চিকিৎসক মঈনুদ্দিনের কথা। এছাড়া নিটল ডাটা বিশেষ সংবাদে থাকছে ব্রাজিলে নন ইনভেসিভ ভেন্টিলেশন সিস্টেমে করোনা ভাইরাস আক্রান্তদের সুস্থ করার খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইন লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে। শুরুতেই সুপার সাইক্লোন আম্পান। সুপার সাইক্লোন আম্পানে দক্ষিণ উপকূলীয় এলাকায় কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ে অন্তত 17 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়টি রাজশাহী, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট সহ আশপাশের এলাকায় অবস্থান করছে। মোংলা, পায়রা, চট্টগ্রাম ও কক্সবাজারের 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের আজ থেকেই ঘর নির্মাণ, অর্থ ও ত্রাণ সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাকির আদনানের রিপোর্ট। দর্শক, রিপোর্টটি এখন আমাদের হাতে এসে পৌঁছয়নি, আশামাত্র আমরা আবার দেখানোর চেষ্টা করব। করোনা ভাইরাসের কারণে বিশ্ব এক চরম সংকটে পড়েছে উল্লেখ করে এই সংকট মোকাবেলায় সব দেশকে একসঙ্গে কাজ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ডে অনুষ্ঠিত জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের ভার্চুয়াল সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, এই ভাইরাস স্বাস্থ্য ব্যবস্থা ও অর্থনীতিকে চরমভাবে আঘাত করেছে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। বিশ্বব্যাপী কোভিড-19 কারণে প্রথমবারের মতো ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হল জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের সম্মেলন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন দেশের শীর্ষ ব্যক্তিরা অংশ নেন কমিশনের 76তম সম্মেলনে। এবারের প্রতিপাদ্য টেকসই উন্নয়নের লক্ষ্যে মহাসাগরে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত সহযোগিতা। ভিডিও বার্তার প্রথমেই করোনার আঘাতে যে বিশ্ব পরিস্থিতি ক্ষতিগ্রস্ত তা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। The world is facing unprecedented challenges of the century due to the COVID-19 pandemic. Along with the health issues, this virus has severely affected our economy. However, the pandemic is also showing some silver linings on the change of global efforts to deal with the climate change and growing competition for natural resources. We need to tackle this pandemic together. সমুদ্র সম্পদের টেকসই ব্যবহারে উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতা বাড়াতে আঞ্চলিক সহযোগিতার উপর জোর দেন প্রধানমন্ত্রী। The oceans and seas constitute a last resource
frontier of the world, contributing to our sustenance, help alleviate poverty, and offer employment opportunities. Environmental pollutants are the major hurdles of the marine food web. It requires an integrated response for a sustainable, inclusive, and resource-efficient path of using resources of the oceans. সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারে সমুদ্র সম্পদে সমৃদ্ধ দেশগুলো থেকে জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তি বিনিময় করা উচিত বলে সম্মেলনে মত দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিলাদ শেখর, চ্যানেল আই, ঢাকা। গাইবান্ধার পলাশবাড়িতে রড বোঝাই ট্রাক উল্টে 13 জন নিহত হয়েছে। সকালে একটি রড বোঝাই ট্রাক ঢাকা রংপুর মহাসড়কের দুবলাগাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পুলিশ ও দমকল বাহিনীর 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রডের নিচ থেকে 13 জনের মরদেহ উদ্ধার করে শনাক্তের জন্য মরদেহগুলো গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। গাইবান্ধা জেলা পুলিশ সুপার জানিয়েছেন, গাজীপুর থেকে রড বোঝাই ট্রাকে করে বিশেষ ব্যবস্থায় যাত্রী রংপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার পর থেকে ট্রাকের চালক ও হেলপার পলাতক আছে। এবারে করোনা ভাইরাস প্রসঙ্গ। একদিনে সর্বোচ্চ 22 জনের মৃত্যুতে দেশে করোনা ভাইরাস শনাক্তের 2.5 মাসে মৃত্যু সংখ্যা 400 পার হয়ে গেছে। এ সময়ে শনাক্ত হয়েছেন 28,511 জন। 24 ঘন্টায় নতুন শনাক্ত 1773 জন। সরকারি হিসেবের বিশ্লেষণ বলছে, সংক্রমণের 75তম দিনে চীন, ইতালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো হলেও প্রতিবেশী ভারতের চেয়ে খারাপ। চক্রমালিতার রিপোর্ট। বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্তের 75তম দিন বা 2.5 মাসে আক্রান্তের সংখ্যা 28,511, মোট মৃত্যু 408, মৃত্যু হার 1.43। চীনে 75 দিনের মাথায় আক্রান্ত ছিল 80,844 জন, মৃত্যু 3,199, মৃত্যু হার 3.96। 2.5 মাসে ইটালিতে আক্রান্ত ছিল 1,62,488, মৃত্যু ছিল 21,067 জনের, মৃত্যু হার 12.97। স্পেনে 75 দিনে 1,74,060 জন আক্রান্ত ছিল, আর মৃত্যু ছিল 18,255, মৃত্যু হার 10.49। যুক্তরাজ্যে 2.5 মাসে মোট আক্রান্ত ছিল 93,873 জন, আর সে সময় 14,073 জনের মৃত্যু হয়েছিল, মৃত্যু হার 14.99। 75তম দিনে ফ্রান্সে আক্রান্ত ছিল 99,180 জন, মৃত্যু 10,328, মৃত্যু হার 10.41। শনাক্তের 2.5 মাস সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছিল 1,05,217 জন, আর মৃত্যু ছিল 2,110 জনের, মৃত্যু হার 2.01। প্রতিবেশী ভারতে এই সময় আক্রান্ত ছিল 10,453 জন, মৃত্যু সংখ্যা 358, মৃত্যু হার 3.42। শনাক্তের 2.5 মাসে বাংলাদেশে আক্রান্ত এবং মৃত্যু সংখ্যা ভারতের চেয়ে বেশি। তবে চীন, ইতালি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেনের চেয়ে সব দিক থেকেই বাংলাদেশের অবস্থান ভালো। স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, সারা দেশে আরও 4টি পিসিআর ল্যাবে পরীক্ষা শুরু হয়েছে। আমরা বেসরকারি অনেকগুলি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছি পরীক্ষা করার জন্য, এবং তাদের জন্য সরকার নির্ধারিত একটি ফিও আমরা নির্ধারণ করে দিয়েছি, যেটা হলো আন্তঃবিভাগ এবং বহির্বিভাগ নমুনা পরীক্ষার জন্য 3,500 টাকা, এবং কোনো প্রতিষ্ঠান যদি বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে সেই ক্ষেত্রে তারা 1,000 টাকা নিতে পারবেন। 4টি হটলাইনে 24 ঘন্টায় করোনা সংক্রান্ত কল বেড়েছে কয়েক গুণ। 10,174 জনের নমুনা সংগ্রহ করে আগের দিনের কয়েকটি সহ পরীক্ষা করা হয়েছে 10,262 জনের। এর মধ্যে 1,773 জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন একদিনের হিসাবে সর্বোচ্চ 22 জন, সুস্থ হওয়ার সংখ্যা 395। এখন পর্যন্ত আক্রান্ত 28,500-এর বেশি মানুষের মধ্যে চিকিৎসা নিচ্ছেন 22,501 জন। এ পর্যন্ত সুস্থ 5,602, মারা গেছেন 408 জন। কোয়ারেন্টাইনে আছেন 54,382, আইসোলেশনে 3,897 জন। শনাক্ত হয়েছে 1,773টি। এ পর্যন্ত 28,511 জন শনাক্ত হয়েছেন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 22 জন,
এবং এ পর্যন্ত মৃত্যুবরণ 408 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 395 জন এবং এ পর্যন্ত 5602 জন। স্বাস্থ্য বুলেটিনে জনসমাগম এড়িয়ে চলতে সতর্ক করতে বলা হয়, যিনি যত বেশি সতর্ক থাকবেন তিনি তত বেশি সুস্থ থাকবেন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের পরিস্থিতির দিকে খেয়াল রাখছেন পশ্চিমবঙ্গ সহ ভারতের বিশেষজ্ঞরা। চ্যানেল আই এর কাছে বাংলাদেশ পরিস্থিতি বিশ্লেষণ করে কিছু পরামর্শ দিয়েছেন কলকাতার অ্যাপোলো গ্লেনেগলস হসপিটালের করোনা ইউনিটের প্রধান প্রফেসর ডাক্তার শৈবাল মৈত্র। মহামারী এখন সারা বিশ্বে ছড়িয়ে আছে। বাংলাদেশে ইতিমধ্যে 28,000-এরও বেশি মানুষ আক্রান্ত হয়ে পড়েছেন এবং 408 মানুষের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে বক্ষব্যাধির সমস্যা আছে, যেমন ক্রনিক ব্রঙ্কাইটিস বা ব্রঙ্কিয়েক্টেসিস, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ অথবা ক্রনিক অ্যাজমা যারা ভুগছেন তারা বিশেষভাবে সতর্ক থাকবেন। এছাড়া যাদের ক্রনিক লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, ক্যান্সার এবং যাদের আনকন্ট্রোল ডায়াবেটিসে যারা ভুগছেন তারা বিশেষভাবে সতর্ক থাকতে হবে। সবাইকেই মাস্ক পরা, নিয়মিতভাবে হাত ধোয়া এবং একে অপরের থেকে 6 ফুট দূরত্ব বজায় রাখা, এগুলো পালন করতেই হবে। এর সঙ্গে লেবু এবং লেবু জাতীয় ফল, শাকসবজি, টাটকা শাকসবজি এবং দুধের বানানো জিনিস এইগুলো খেলে তাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতাটাও বাড়বে। এইভাবে আমরা অসুস্থ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো, যাতে আমরা বেশি জনের আক্রান্ত না হয়ে পড়ি এবং এই মহামারীকে আমরা কন্ট্রোল করে আনতে পারবো। করোনা পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কৃষি প্রধানতম চালকের ভূমিকায় চলে যেতে পারে। বিআইডিএস এর গবেষকদের সঙ্গে কৃষি উন্নয়ন কর্মী শাইখ সিরাজের আলোচনায় এমন মতামত উঠে এসেছে। কৃষির নানা বিষয়ে মাঠের অভিজ্ঞতার সাথে গবেষণার সংযোগ ঘটাতে এই আয়োজনে বিআইডিএস এর মহাপরিচালক KAS মুর্শিদ জানালেন, এই আলোচনায় গবেষণার জন্য নতুন নতুন বিষয় পেয়ে সমৃদ্ধ হয়েছেন তারা। রিজভি নওয়াজের রিপোর্ট। চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষ, তারও আগে বিটিভিতে মাটি ও মানুষ অনুষ্ঠানের মাধ্যমে কৃষির সমস্যা, সম্ভাবনার কথা তুলে আনার 4 দশকের অভিজ্ঞতা শাইখ সিরাজের। দেশ বিদেশে কৃষির উন্নয়নে গবেষণা সুফল মাঠে প্রয়োগ থেকে শুরু করে উৎপাদন, বিপণন, ভ্যালু এডিশন, আবার কৃষকের না পাওয়া এমনকি জলবায়ু পরিবর্তন সবই উঠে আসে প্রামাণ্য অনুষ্ঠানে। অর্থনীতির মূল বিষয়গুলো নিয়ে সরকারের অন্যতম গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ বিআইডিএস এর গবেষকদের সাথে সেই অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন। কিছু রিসার্চ আমরা হয়তো স্বল্প মেয়াদেই হাতে নিতে পারবো, এরকম কিছু উইন্ডো অফ অপরচুনিটি আছে আমাদের। তো কাজেই এটা আমার মনে হয় খুবই ফলপ্রসূ হয়েছে এবং খুব টাইমলিও হয়েছে, বিকজ আমরা এখন সবসময় প্রোঅ্যাক্টিভলি আমরা চেষ্টা করি টু আইডেন্টিফাই যে ক্রিটিক্যাল রিসার্চ এরিয়াস গুলো কি। এবং কৃষিতে আমি জানি যে অনেকদিন উচ্চমানের গবেষণা হয়নি বা খুব কম হচ্ছে। এখন ইটস ক্লিয়ার যে আমাদের এটার দিকে আরো বেশি সুনজর দিতে হবে। কৃষির নানা খাত, কৃষকের স্বাস্থ্য, ভবিষ্যতে তথ্য প্রযুক্তি নির্ভর কৃষি, সব বিষয়ে প্রশ্ন ছিল বিআইডিএস এর গবেষকদের। ছোট ছোট চাপালে ছিল, ছোট ছোট যেখানে অনেক নারী শ্রমিক ছিল, তাদেরকে আউট অফ দ্য মার্কেট করে দিচ্ছি কিনা এবং সেই ক্ষেত্রে আসলে এরকম কোনো কিছু আসা উচিত কিনা যে আমরা একটা অটো রাইস মিলকে কত বড় হতে দিব। খেয়াল আছে যে নাজনীন আপা আমরা একটা ক্যাটালিস্টের জন্য ইনক্লুসিভ বিজনেস একটা এগ্রিকালচারের একটা রিপোর্ট করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে একটা উইন উইন সিচুয়েশন তৈরি করতে হবে, আমার কৃষকের জন্য উইন উইন সিচুয়েশন তৈরি করতে হবে এবং কমার্শিয়াল ফার্মিংকেও আমার অ্যাডাপ্ট করতে হবে ধীরে ধীরে। তৃণমূলের কৃষকের মতামত নিয়ে আগামী 2020-21 অর্থ বছরের বাজেটে অর্থমন্ত্রী বিবেচনায় নিতে পারেন এমন সুপারিশগুলো গবেষকদেরও আমলে নেওয়ার অনুরোধ জানান শাইখ সিরাজ। হয়তোবা আমাদের রেডিমেড গার্মেন্টসটা আগের মতো অবস্থা নাও থাকে, এক। নাম্বার 2 হচ্ছে যাদের মাধ্যমে আমরা একটা বড় অঙ্কের রেমিটেন্স বিদেশ থেকে পেতাম সেই কৃষকের সন্তান, সেই মধ্যপ্রাচ্যে থাকা 30-40 লক্ষ শ্রমিক, তারাও দেশে ফিরতে শুরু করেছে। এই দুটো মাধ্যমে প্রধানত আমাদের অর্থনীতির চাকাকে সচল রেখেছে। অর্থাৎ প্রবৃদ্ধির চালক যদি বলি, আমার মনে হয় এই দুটো ছিল। কৃষিকে যদি আপনারা স্বীকার করতে না চান, তাহলে আগামীতে
আমার কাছে কেন যেন মনে হয় যে কৃষি একটা বড় সুযোগ ওই জায়গাটা দখল করা। কৃষি ও কৃষকের উন্নয়নে অভিজ্ঞতা বিনিময়ের এমন আয়োজন ভবিষ্যতেও চলবে, জানান আয়োজকরা। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। জনস্রোত কমে এলেও এখনো ঈদের ছুটি কাটাতে ঢাকা ছাড়ছে মানুষ। রাজধানীতে কমে এসেছে জনব্যস্ততা, তবে ভিড় কমছে না ঢাকার অলিগলিতে। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। গত কয়েকদিনের ব্যস্ততার পর ঢাকার রাস্তা এখন অনেকটাই ফাঁকা, তবে গ্রামে ফিরতে এখনো ঢাকা ছাড়ছেন কেউ কেউ। সংক্রমণের ঝুঁকি থাকলেও নানা কৌশলে বাড়ি যাচ্ছেন তারা। কিভাবে যাবো এখন, এটাই তো চিন্তা করতেছি। বাসা থেকে চলে আইছি বাচ্চা নিয়ে, এখন কি করবো ভাবতেছি। যাচ্ছি এই জায়গায় সমস্যা, কারণ বাড়িওয়ালারা তো মানতেছে না। 2-3 মাসের রুম ভাড়া বাইরে গেছে গা, তাইলে কিভাবে থাকবো এই জায়গায়? খাইতে পারি না, চাকরি বাকরি সব বন্ধ। আমরা প্রায় 1 ঘন্টা ধরে ওয়েট করছি, মানে পিক আপ দিয়ে যাওয়ার জন্য। ফ্যামিলি আছে গ্রামে, বাপ মা আছে, সবাই এখানে ফোন দিচ্ছে যে যাওয়ার জন্য, আর আমি এখানে ঢাকা শুধু একা পড়ে আছি। গত কয়েকদিনে অনেকেই ঢাকা ছাড়ায় চাপ অনেকটাই কমে এসেছে বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাইরের লোকজন যাওয়ার যে প্রবণতাটা 2 দিন আগে ছিল, এখন সে তুলনায় খুবই কম। আজকের দিনটা অনেক কম। সব গরুগুলো চেক করতেছি, যারা বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বের হয়েছে তাদেরকে ফিরাই দিচ্ছি, আর যাদের কাছাকাছি কোথাও কোনো যাচ্ছে তাদেরকে যাওয়ার সুযোগ হচ্ছে। রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যস্ততা না থাকলেও পাড়া মহল্লায় সামাজিক দূরত্ব মানছেন না অনেকেই। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। সুপার সাইক্লোন আম্পানে দক্ষিণ উপকূলীয় এলাকায় কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ে অন্তত 17 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়টি রাজশাহী, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট সহ আশপাশের এলাকায় অবস্থান করছে। মোংলা, পায়রা, চট্টগ্রাম ও কক্সবাজারে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের আজ থেকেই ঘর নির্মাণ, অর্থ ও ত্রাণ সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাকির আদনানের রিপোর্ট। ঘূর্ণিঝড় আম্পানে বরিশাল বিভাগে উপকূলীয় অঞ্চলে 11 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছে। উঠতি প্রধান সবজি ও মাছের ঘের প্লাবিত হয়েছে। বরগুনার তালতলী সদর, পাথরঘাটা, ভোলার চরফ্যাশন ও তজুমুদ্দিন, পিরোজপুরের মঠবাড়িয়া সহ বিভিন্ন এলাকায় ক্ষেতের ফসল তলিয়ে গেছে। ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। সাতক্ষীরা, শ্যামনগর, কালীগঞ্জ, আশাশুনি ও সদর উপজেলায় 23টি স্থানে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে 50টি গ্রাম প্লাবিত হয়েছে। ধসে গেছে পানির বরজ। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ফসলের ক্ষেত। ঝিনাইদহে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার 6টি উপজেলায় রাতভর তাণ্ডব চালিয়েছে আমপান। এতে কৃষকের কলা গাছ, পাট গাছ, পানের বরজ সহ বিভিন্ন সবজি ক্ষেত নষ্ট হয়েছে। এছাড়াও ঝড়ের কারণে নষ্ট হয়েছে আম ও লিচু। বৃষ্টির কারণে তলিয়ে গেছে পুকুরঘাট, ভেঙে গেছে গাছপালা, ভেঙেছে কাঁচা আধা পাকা বাড়িঘর। ভোলার সদর ও চরফ্যাশনের ঢালচরে বেশ কিছু এলাকায় বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে বাঁধের নিচু এলাকা। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ। খুলনার কয়রা সহ 3টি উপকূলীয় উপজেলার 11 জায়গায় বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর মধ্যে কয়রা সদর, উত্তর বেতকাশী, মহারাজপুর এই 4টি ইউনিয়নের অন্তত 50টি গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতি হয়েছে চিংড়ি ঘের, গাছপালা ও কাঁচা ঘরবাড়ি। মৃত্যু হয়েছে গবাদি পশুর। বাগেরহাটে 4635টি চিংড়ি খামারের মাছ ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। সুন্দরবন শরণখোলা রেঞ্জের 8টি বন অফিসের টিনের চালা উড়ে গেছে এবং সম্পূর্ণ ভেঙে গেছে 5টি জেটি। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। সাতক্ষীরাতে নষ্ট হয়েছে। এখানে 4000 হেক্টর জমিতে আপনার 4000 হেক্টর জমিতে আম ছিল, আম বাগান এবং আমের চাষ। রাজশাহীতে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। বাগানের 1/3 আম ঝরে গেছে। 10% আমের ক্ষতি হতে পারে বলে ধারণা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ঝরে পড়া আম নিয়ে বিপাকে পড়েছেন বাগান মালিক ও ব্যবসায়ী। চাঁপাইনবাবগঞ্জে আম ও বোরো ধানে ক্ষতি হয়েছে। নাটোর, শিবগঞ্জ, গোমস্তাপুর ও ভোলাহাটে প্রায় 5 ভাগ আম ক্ষতিগ্রস্ত হয়েছে। নাটোরে মৌসুমি ফল ও বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, ভেঙে পড়েছে গাছ। আবহাওয়া অফিস বলছে আগামীকাল থেকে অবস্থার উন্নতি হতে পারে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। মনোবল সুদৃঢ় থাকলে যে কোনো পরিস্থিতিতে করোনা মোকাবেলা করা কোনো কঠিন কাজ নয় বলে মনে করেন সুস্থ হয়ে ওঠা এক ব্যবসায়ী পরিবার। করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার পরের সময়টাতে প্রতিবেশীদের সমর্থন ও সহযোগিতা খুবই প্রয়োজন বলে মনে করেন তারা।
এনামুল কবির রূপমের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুর স্যার সৈয়দ রোডের বাসায় পরিবার পরিজন নিয়ে থাকেন পুরান ঢাকার ভোগ্যপণ্য ব্যবসায়ী প্রকৌশলী নিজামুদ্দিন আহমেদ। বৃদ্ধা মা, স্ত্রী ও 2 কন্যা সহ সেখানেই করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি। প্রথম দিকে আতঙ্কেই ছিল পরিবারটি। মানসিকভাবে একটু দুর্বল হয়ে যায়, আমার জন্য না, কারণ আমার মায়ের বয়স 85 এবং আমার স্ত্রীর আগে থেকে শ্বাসকষ্ট ছিল। করোনা রোগ যাদের হয় তারা মানসিকভাবে শক্ত থাকবেন। এটাকে মনে করুন সাধারণ একটা জ্বর হয়েছে, এটা নিয়ে ভাবার কিছু নাই। আপনি শক্ত থাকবেন, ট্রিটমেন্টগুলো চালাবেন, বাসায় থেকে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। যদি কারো শ্বাসকষ্ট হয় সেই ক্ষেত্রে আপনাকে হসপিটাল ভর্তি হবে। আর শ্বাসকষ্ট সহসা হয় না যদি আগের কোনো রোগ না থাকে। গরম পানির ভাপ নেওয়া, সেটা 8 থেকে 10 বার দিনে। আর পর হলো গরম পানিতে গড়গড়া করা লাগবে 8 থেকে 10 বার। দেন ভিটামিন সি খাওয়া বেশি করে, প্রোটিন জাতীয় খাবার খাওয়া, খাবারটা প্রচুর পরিমাণে খেতে হবে। প্রতিবেশীরা বাসায় প্রবেশে অসহযোগিতা করতে পারে আশঙ্কায় হাসপাতালে ভর্তি হতে চাননি নিজামুদ্দিনের সন্তানরা। নিজের কাছে মনে হচ্ছে এটা তেমন কোনো কঠিন অসুখ না, যদি ঠিকঠাক করে চলি আর ডাক্তারের প্রেসক্রাইব মতো চলি তাহলে এটা বাসায় থেকে ওভারকাম করা সম্ভব। আমরা যদি বলি বারান্দায় বাড়ানো যাবে না, জানালা খোলা যাবে না, তাহলে তো সে মানসিকভাবে আরো দুর্বল হয়ে যাবে। আমরা তাদেরকে মনোবল দিব, হ্যাঁ ভাই আপনি বাইরে যান, রোদ্রে বসেন, ভিটামিন ডি আপনি গ্রহণ করেন, এবং তাদেরকে মানসিকভাবে প্রস্তুত সবসময় শক্ত করে রাখতে হবে। এটা আমাদের প্রতিবেশীদের কর্তব্য। ভেষজ চিকিৎসার সঙ্গে সঙ্গে করোনা মোকাবিলায় মানসিক শক্তি ধরে রাখাকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলছেন এই প্রকৌশলী। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। বিশ্বে একদিনেই 1 লাখের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা 51 লাখ ছাড়িয়েছে। মারা গেছেন 3,30,000-এর বেশি মানুষ। জাপানের টোকিও, ওসাকা সহ 3টি শহরের জরুরি অবস্থা তুলে নিয়েছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। ফ্রান্সের অর্থনৈতিক বিপর্যয়ের কারণে বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা বিক্রি করে দেওয়ার পরামর্শ দিয়েছেন ফরাসি ব্যবসায়ীরা। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি নিয়ে রিপোর্ট করছেন তামান্না তানজিনা। করোনা ভাইরাস মহামারীতে বিশ্বজুড়ে গণহারে মানুষের মৃত্যুর জন্য চীনের অযোগ্যতাকে দোষারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে বিশ্বের সর্বাধিক কোভিড-19 রোগী শনাক্ত হওয়ার বিষয়টি সম্মানের নিদর্শন বলে দাবি করেছেন ট্রাম্প। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি এবং ভালো করোনা টেস্ট হচ্ছে বলেই এত সংখ্যক রোগী শনাক্ত হয়েছে বলে জানান ট্রাম্প। তবে দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা ট্রাম্পের এই বক্তব্যের সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রয়োজনের তুলনায় 1/3 কম রোগীর করোনা টেস্ট হচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণের কারণে G7 সম্মেলন প্রথমে বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। পরবর্তীতে 10 থেকে 12 জুন G7 সম্মেলনের নতুন সূচি দেয়া হয়। কিন্তু বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে জাপান জানিয়েছে তারা সম্মেলনে অংশগ্রহণ করবে কিনা তা এখনো নিশ্চিত নয়। কোভিড-19 কারণে অর্থনৈতিক বিপর্যয়ে পড়েছে ফ্রান্স। মন্দা কাটাতে লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা বিক্রি করে দেওয়ার পরামর্শ দিয়েছেন এক ফরাসি ব্যবসায়ী। তবে এ ধরনের কোনো উদ্যোগ নিলে ফ্রান্সের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছে চিত্রকর্ম বিষয়ক একটি আন্তর্জাতিক সংগঠন। করোনা ভাইরাসের কারণে আর্থিক মন্দা সামাল দিতে জুনের 1 তারিখ থেকে সীমিতভাবে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো। করোনা মহামারীতে বিশ্বের প্রায় 6 কোটি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। এছাড়াও এবছর বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি 5% কমে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। চীন ইটালির চেয়ে ভারতীয় ভাইরাসকে বেশি প্রাণঘাতী দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। নেপালে করোনা ভাইরাস ছড়ানোর জন্য ভারতকে দায়ী করে প্রধানমন্ত্রী ওলি বলেন, যথাযথ পরীক্ষা ছাড়া অবৈধভাবে ভারত থেকে আসা লোকজন দেশটিতে করোনার বিস্তার ঘটাচ্ছে। সাউথ কোরিয়ায় 80 দিন পর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। তামান্না তানজিনা, চ্যানেল আই। করোনা ভাইরাসের আক্রমণ প্রতিরোধে যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন পরীক্ষার প্রাথমিক ধাপ শেষ হয়েছে। 2 মাসের মধ্যে চতুর্থ ধাপ শেষ হবে। নভেম্বরের মধ্যে মানবদেহে ব্যবহারের অনুমতির জন্য পাঠানো হবে বলে আশা করছেন চিকিৎসা বিজ্ঞানীরা। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে মাহমুদুল হক সোহাগের রিপোর্ট।
ভ্যাকসিন আবিষ্কারের ৬টি ধাপের প্রথমটিতে ভাইরাসটির ব্যবচ্ছেদ করে এর কোন অংশ দিয়ে প্রতিষেধক তৈরি করা যাবে তা নিশ্চিত করা হয়েছে। এরপর সাধারণত তা প্রাণীর দেহে পরীক্ষা করা হয়। তবে করোনা ভাইরাসের সংকটময় পরিস্থিতিতে সরাসরি মানবদেহে পরীক্ষা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাসের প্রতিষেধক ভ্যাকসিন আবিষ্কারের এই পরীক্ষা চলছে। মানবদেহে এটি নিরাপদ কিনা সে পরীক্ষাও শেষ হয়েছে। এই বিজ্ঞানীরা বলছে যে জুনের মধ্যে সেই পরীক্ষাটিও তারা করে ফেলবে, অর্থাৎ বিজ্ঞান খুব তাড়াতাড়ি এগোচ্ছে। দ্বিতীয় এবং তৃতীয় ধাপ তারা করে ফেলতে চাচ্ছে আগামী 2 মাসের মধ্যে। এটি খুব ভালো খবর। মানবদেহে এই ভ্যাকসিন কার্যকর বলে প্রমাণিত হলে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ব্যাপক হারে এর উৎপাদন ও ব্যবহারে অনুমতি দেওয়া হবে। বলা হচ্ছে এটা সেফ এবং এটা তেমন কোনো রিয়াকশন যাদেরকে দেওয়া হয়েছে তাদের মধ্যে হয়নি। এর আশা করছে ফেজ 2 ট্রায়াল, যেটা কিনা আরো ব্যাপকভাবে হবে, আরো বেশ কিছু কয়েকশো লোককে দেওয়া হবে এবং সেখানে তারা ডোজ নির্ণয় করবে। কোভিড-19 মহামারী রোধে বিশ্ববাসী এখন শুধু ভ্যাকসিনের অপেক্ষায়, আর তাতে আশার আলো দেখাচ্ছে যুক্তরাষ্ট্র। মাহমুদুল হক সোহাগ, চ্যানেল আই। এবারে ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। দেশব্যাপী করোনা ভাইরাসের বিরুদ্ধে যে লড়াই চলছে তার সম্মুখ সারির যোদ্ধারা হচ্ছেন চিকিৎসক। জীবন বাজি রেখে তারা করোনার বিরুদ্ধে লড়াই করে চলেছেন। জীবন চলে যেতে পারে সেই পরোয়া না করেই মানুষকে বাঁচানোর কঠিন ব্রত নিয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন তারা। আর এই বাঁচা মরার যুদ্ধে দেশের জন্য সর্বপ্রথম জীবন উৎসর্গ করেছেন চিকিৎসক মঈনুদ্দিন। তার এই আত্মত্যাগ শ্রদ্ধা ভরে স্মরণ করছে দেশের মানুষ। সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকিকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মোরসালিন বাবলা। সুনামগঞ্জের ছাতক উপজেলার নাদামপুর গ্রামের মঈনুদ্দিন শিক্ষা জীবনে ছিলেন খুবই মেধাবী ছাত্র। এসএসসি ও এইচএসসিতে বোর্ড স্ট্যান্ড করে মেডিকেল, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজেই ভর্তি হন। ডাক্তারি পাশের পর 22তম বিসিএসে উত্তীর্ণ হয়ে 2003 সালের ডিসেম্বরে যোগ দেন ছাতক হেলথ কমপ্লেক্সে। 2014 সালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন তিনি। কর্মরত অবস্থায় গত 5 এপ্রিল করোনায় আক্রান্ত হলে নিজ বাড়িতে আইসোলেশনে চলে যান। হঠাৎ তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। 15 এপ্রিল না ফেরার দেশে চলে যান এই মানুষটি। করোনা আক্রান্ত কিভাবে হলেন তো ঠিক বোঝা যাচ্ছে না, কারণ এর আগে তো আসলে কেউ ডিটেক্ট হয় নাই। কিন্তু উনি তো হসপিটালেও রাউন্ড দিয়েছেন, আবার প্রাইভেট মেডিকেল কলেজ একটা ছিল, এই চেম্বার একটা ছিল, এই বেসিনারি চেম্বার, ওখানে ভর্তি রোগী দেখতেও যেতেন। কোন একটা সোর্স থেকে হয়েছে, অবশ্যই এটা হসপিটাল সোর্স, কারণ মসজিদে তো যান না অনেক দিন। চেম্বার বন্ধ করে দিয়েছেন গত এপ্রিল মাসের 18 তারিখ থেকে 31 তারিখ সকাল পর্যন্ত ছিলেন হসপিটালে গেছেন। 31 তারিখ তো জ্বর আসছে প্রথমে। 2 ছেলে জিয়াদ, জায়ান আর স্ত্রী রিফাত জাহানকে নিয়ে ছিল ডাক্তার মঈনুদ্দিনের ছোট একটি সংসার। বড় ছেলে 13 বছরের জিয়াদ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাই পিতামাতার আলাদা যত্ন ছিল শিশু জিয়াদকে ঘিরে। বড় ছেলে এখনো জানে না তার বাবা চিরদিনের জন্য হারিয়ে গেছে। বড়জন তো খুব একটা বুঝতেছেন না, কিন্তু করতে পারে না, এক্সপ্রেস করতে পারে না। তো ছোটজন তো খুবই ইমোশনাল হয়ে যায় মাঝে মাঝে মনে হয় সামনে নিছে, মাঝে মাঝে মনে হয় সামনে নিতে পারতেছে না, এরকম আর কি। হঠাৎ করে তো আরেকবার দেখতে চাই বাবাকে। বাবার জন্য দোয়া করেছো? আব্বুর জন্য? হ্যাঁ করি। করো? কি বলো আল্লাহর কাছে, কি বলো বাবার জন্য? বলি যে বাবাকে মাফ করে দিতে। আর কি বলো? বলি যে বাবাকে জান্নাতে দিতে। সিলেটে গরিবের ডাক্তার বলে পরিচিত ছিলেন ডাক্তার মঈনুদ্দিন। মানুষকে সেবা দেওয়ার ব্রত নিয়ে কাজ করে গেছেন সব সময়। উনি ছিলেন গরিবের ডাক্তার। ওনার জন্য অনেক মানুষ উপকৃত হয়েছিল। ওনার এলাকার মানুষদের কাছ থেকে উনি ভিজিট নিতেন না, উনি তাদেরকে দয়ার চোখে দেখতেন। অন্যান্য মানুষদের প্রতি, সাধারণ রোগীদের প্রতি ওনার আন্তরিকতা ছিল অনেক। আমাদেরও দায়িত্ব আছে, ওনার দুইটা ছোট ছোট বাবু আছে, তাদেরকেও যেন আমরা এরকম আন্তরিকতা দেখাতে পারি। করোনা যুদ্ধে এই সম্মুখ সারির যোদ্ধাকে আমরা স্যালুট জানাই। হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। মোরসালিম,
বাবলা, চ্যানেল আই, ঢাকা। এবারে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স করোনা সর্বশেষ। সংবাদের এই পর্যায়ে করোনা ভাইরাস পরিস্থিতি সর্বশেষ তথ্য জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন মাজহারুল হক মান্না। সরাসরি যাচ্ছি তার কাছে। মান্না, করোনা পরিস্থিতি নিয়ে কি কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের জানান। সমীর, আপনি জানেন যে একদিকে করোনা পরিস্থিতি, আরেকদিকে সুপার সাইক্লোনের ঝড়, একটা কঠিন পরিস্থিতি বাংলাদেশের মধ্যে দিয়ে। সেই মুহূর্তে একটু আনন্দের খবর দিতে চাই যে এবার যে এসএসসি পরীক্ষার ব্যবহারিক সবকিছু মিলিয়ে 5ই মার্চ শেষ হয়েছিল এই পরীক্ষাটি, এবং করোনা পরিস্থিতির কারণে আসলে কবে ঘোষণা করা হবে, কিভাবে ঘোষণা করা হবে নিয়ে একটি কথাবার্তা চলছিল। শিক্ষা মন্ত্রণালয় অবশেষে আজকে একটি প্রজ্ঞাপন বিজ্ঞপ্তি দিয়েছেন। সেই বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আগামী 31 মার্চ সকাল 10টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি এই পরীক্ষার ফলাফল ঘোষণা করবেন। তবে এই পরীক্ষার ফলাফল ঘোষণা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে কিছু নির্দেশনার কথা বলা হয়েছে। আমি একটু যদি আপনাদেরকে বলি যে 3টি নির্দেশনা দেওয়া আছে। একটি বলা হয়েছে যে এই এসএসসি ফলাফল যেহেতু আপনার অনলাইনে প্রকাশিত হবে, সেহেতু কাউকে কেন্দ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, অর্থাৎ যেতে নিষেধ করা হয়েছে, এবং যেহেতু কোনো রকম জমায়েতও করা যাবে না। আরেকটি ব্যাপার ওনারা বলেছেন যে এই ফলাফলটি যেহেতু একটি মোবাইলের মাধ্যমে তারা জানতে পারবেন, এগুলো মোবাইল নাম্বারে পৌঁছে যাবে, এবং শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট আছে সেখান থেকেও জানা যাবে। তো এইটা হলো একটা বড় সংবাদ যে অবশেষে পরীক্ষার ফলাফল, এসএসসি পরীক্ষাতে যারা ছিলেন তারা অবশ্যই জানতে পারবেন তার ফলাফল কি হয়েছে। এরপরে আমরা যে করোনা পরিস্থিতির যে প্রতিদিন যে ঘটনাগুলো সর্বশেষ আমরা জানতে পারি, সেখানে আমরা দেখেছি যে চট্টগ্রামের একজন জেলায় দায়িত্বরত কনস্টেবল, উনি মোহাম্মদ মোখলেসুর রহমান, তিনি ইন্তেকাল করেছেন করোনা আক্রান্ত হয়ে। তো পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়েছে এই সদস্যের বাড়ি চাঁদপুরে, সেখানে দাফন সম্পন্ন হয়েছে। এই নিয়ে 10 জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন, এটিও তারা জানিয়েছেন। এরপরে আমরা দেখেছি যে গাজীপুরে একজনের মৃত্যু হয়েছে, সেখানে সব মিলিয়ে 570 জন এখন আক্রান্ত যে হয়েছেন তার সংখ্যা হচ্ছে 570। এবং খাগড়াছড়িতে আমরা দেখেছি যে কয়েকজন 8 জন স্বাস্থ্যকর্মী সহ এখানে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন, আসলে 4 জন সহ 6 জন আক্রান্ত হয়েছেন। এখানে আক্রান্তের সংখ্যা 13 জন, এবং মাত্র 1 জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। এবং আরও হলো যে আজ ভোরে আপনার জনতা ব্যাংকের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা হাবিবুর রহমান, তিনি করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন, যদিও এখনও তার পরীক্ষার ফলাফলটি এসে পৌঁছায়নি। আর একটি খবর হলো যে আপনারা জানেন যে সামনে ঈদের ছুটি, সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা হচ্ছে আপনার করোনা ভাইরাসের, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি দিয়েছেন। তারা জানিয়েছেন যে এই ঈদের আগে এবং পরের দিন এই করোনা ভাইরাসের পরীক্ষাটি চলবে, তবে শুধু ঈদের দিন বন্ধ থাকবে, সেই কথাটা ওনারা জানিয়েছেন। এবং আরেকটি কথা হলো যে আমরা ইতিমধ্যে দেখেছি যে করোনা যে সিমটম আছে আপনার নোবেল করোনা ভাইরাসের যে আপনার ইয়েগুলো জিনোম বিন্যাসটা যে ইতিমধ্যে কয়েকটি সংস্থা আবিষ্কার কথা হয়েছে। সর্বশেষ আমরা জানতে পেরেছি চট্টগ্রাম বিভাগের আপনার প্রথম সর্বোচ্চ 7টি নোবেল করোনা ভাইরাসের আপনার জিনোম বিন্যাস উন্মোচন করেছে যৌথভাবে, সেটা সিবাসু ও BJRI, আর এই কাজে সহযোগিতা করেছে BITID। তো আরেকটি বিষয় একটু বলে রাখা দরকার যে আপনারা জানেন যে সাধারণ ছুটির মধ্যে যেসব পণ্যবাহী যানবাহনগুলো ঢাকা শহরে আসে এবং বের হয়ে যায়, কিন্তু সেসব যানবাহনে সবাই ঝুঁকি নিয়ে আপনার বাড়ি ফেরবার চেষ্টা করেন। ইতিমধ্যে আপনারা জানেন যে আজকে 13 জনের মৃত্যু হয়েছে এই গাড়ি উল্টে গিয়ে। তো সেক্ষেত্রে আপনার সড়ক পরিবহন থেকে নিষেধ করা হয়েছে, কোনোভাবে যেন কেউ এই পরিবহনে না চড়ে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।
মান্না, আপনাকে ধন্যবাদ বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি অশোক লিল্যান্ড রিফাত অটোস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে ঘূর্ণিঝড় আম্পানে বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে কেন্দ্রের সহায়তা চেয়েছেন মমতা, পশ্চিমবঙ্গের পাশে থাকার ঘোষণা মোদী। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে ভারতের পশ্চিমবঙ্গে এ পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে। 1737 সালের পর প্রথমবার এমন ঝড়ের কবলে পড়েছে পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে বহু এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন, অনেক জায়গায় বিদ্যুৎ এবং পানি নেই। একদিকে করোনা, অন্যদিকে সুপার সাইক্লোন আম্পানের কারণে বিধ্বস্ত এলাকায় ত্রাণ ও অর্থনীতি পুনর্গঠনে কেন্দ্রীয় সরকারের সহায়তা চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই এক টুইট বার্তায় পশ্চিমবঙ্গের সহায়তায় পুরো জাতি রয়েছে বলে জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্পান বুধবার ভারতের দক্ষিণ ও উত্তর 24 পরগনায় ব্যাপক তাণ্ডব চালায়। এবারে নিটল ডাটা বিশেষ সংবাদ। প্লাস্টিকের তৈরি বক্স দিয়ে নন ইনভেন্সিভ ভেন্টিলেশন সিস্টেমে করোনা ভাইরাস আক্রান্তদের সুস্থ করার সাফল্য দেখিয়েছে ব্রাজিল। দেশটিতে অতিরিক্ত রোগীর চাপে হাসপাতালে চিকিৎসাধীন সংকটাপন্ন সবাইকে ভেন্টিলেশনে নেওয়া সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে নন ইনভেন্সিভ ভেন্টিলেশন পদ্ধতি ব্রাজিলের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। এবারে কৃষি সংবাদ। শ্রমিক সংকটে ধান কাটতে দেরি হওয়ায় পাকা ধানের ক্ষেতেই পাট বীজ বুনছেন যশোরের কৃষক। মৌসুম ধরতেই এই উদ্যোগ তাদের, তবে এতে ফলনের উপর প্রভাব পড়তে পারে বলছে কৃষি বিভাগ। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। খুলনায় সড়কের দুপাশে মিডিয়ানে এবং পার্শ্ববর্তী ফাঁকা স্থানে দেশীয় প্রজাতির ফুল গাছ রোপণের সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এতে দেশীয় ঐতিহ্যে সেজে উঠবে সড়কগুলো, পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। করোনা ভাইরাসের কারণে ব্যবসা টিকিয়ে রাখতে কর্মী ছাঁটাই ও বিনিয়োগ কমানোর সিদ্ধান্ত নিয়েছে উবার। মোট কর্মীর 1/4 ছাঁটাই করবে মার্কিন এই কোম্পানি। একই সাথে রাইড শেয়ারিং ও সরবরাহ সেবার বাইরে বেশ কিছু খাতে বিনিয়োগ বন্ধ করারও সিদ্ধান্ত নিয়েছে তারা। উবারের প্রধান নির্বাহী জানিয়েছেন, পর্যায়ক্রমে 3000-এর মতো কর্মী ছাঁটাই করা হবে। তবে ছাঁটাইয়ের আওতায় আসা কর্মীদের অন্তত 10 সপ্তাহের বেতন পরিশোধ করা হবে। পাশাপাশি তাদেরকে চলতি বছরের শেষ পর্যন্ত স্বাস্থ্য সুবিধা অব্যাহত রাখবে উবার কর্তৃপক্ষ। প্রথম প্রান্তিকে তাদের প্রায় 300 কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছি অশোক লিল্যান্ড রিফাত অটোস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে 2021 সালে অনুষ্ঠিত না হলে বাতিল হতে পারে টোকিও অলিম্পিক, অনিশ্চয়তায় কাতার ফুটবল বিশ্বকাপও।